অশান্ত বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতন নিপীড়ন চরমে পৌঁছেছে, আর তারই সঙ্গে ভারতের প্রতি বিদ্বেষ, সেই বিদ্বেষের বিষও একেবারে চরমে। কলকাতা দখলের ডাক দেওয়া হচ্ছে না। 4 দিনের মধ্যে কলকাতা দখল করে নেব। ভারত তো দূরের কথা, আমেরিকাও আমাদের সামনে টিকবে না। ঢাকায় ভারত বিরোধী মিছিল থেকে এমনই হাস্যকর দাবি বাংলাদেশের প্রাক্তন সেনাকর্মীদের। মিছিলের ভিডিও পোস্ট করেছেন কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট। ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। আমরা বলতেছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। আমরা দখল করে নেব। সামরিক বাহিনী, ছাত্র জনতা আমরা একত্রে আছি। আমরা রাবার 5,000 সদস্য, এই 5,000 সদস্যের মধ্যে অর্ধেকই নবীন, 2,500 আমরা যুদ্ধের মাঠে যেতে পারি। আর এর সাথে যদি 30 লাখ ছাত্র জনতা যোগ হয়, তাহলে ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। আমি মেজর শরীফ, আমি বলে দিচ্ছি ভারতকে যে ট্রেনিং আমরা নিয়েছি, যে যুদ্ধ আমরা করেছি, আমরা শুধু 2 লক্ষ সৈনিক না, আমাদের সাথে 18 কোটি জনগণ আছে। আমাদের ট্রেনিং, আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি। আমরা যদি একবার সাহস করে আমার দেশকে যুদ্ধ করবে, আমরা বলে দিচ্ছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। আমরা দখল করে নেব, আসাম দখল করে নেব। মোদীজি, অমিতজি এবং রাজনাথ সিংজি, আপনারা বাংলাদেশ সেনাবাহিনী যেটা দেখেছেন 72 সালের, সেই সেনাবাহিনী এখন আর নাই। আমরা এখন যুদ্ধোপযোগী এবং যে কোনো শত্রু মোকাবেলায় প্রস্তুত। আপনারা আর আস্ফালন তুলবেন না। ইস্টার্ন সেক্টর, ইস্টার্ন কমান্ড গোছানোর ভয় আমাদেরকে দেখাবেন না। শুধু আমরা সশস্ত্র বাহিনী নই, 17 কোটি জনতা আছে আমাদের সাথে, আপনাদেরকে সীমান্তেই রুখে দিতে। অতনু হালদার আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। অতনু, বাংলাদেশ আমাদের রক্তচক্ষু দেখাচ্ছে। সামরিক শক্তি নিরিখে যদি দেখি, তাহলে বাংলাদেশে অবসরপ্রাপ্ত সেনাকর্তাদের এই যুক্তি, এই দাবি তাকে মিথ্যা আস্ফালন নয়, হাস্যকর নয়? দেখো, মূলত যেটা এখানকার প্রাক্তন সেনাকর্তারা মনে করছেন এবং বিশেষজ্ঞরা মনে করছেন, যে মূলত 2টো উদ্দেশ্য রয়েছে এই সমস্ত প্রাক্তন সেনা অফিসার এবং সেনাকর্তাদের বাংলাদেশের এই প্রাক্তন সেনা অফিসাররা যেটা করতে চাইছেন, এক, মিথ্যা আস্ফালন দিয়ে, মিথ্যা আস্ফালনের মাধ্যমে বাংলাদেশের মানুষের মধ্যে একটা ভারত বিদ্বেষ তৈরি করতে চাইছেন, এক। 2 হচ্ছে বাংলাদেশ তৈরি হওয়ার নেপথ্যে ভারতের যে অবদান, সেই অবদানটাকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন এবং তাদের সৈন্যবাহিনীর যে শক্তি, সেইটাকে বাড়িয়ে চাড়িয়ে দেখিয়ে ভারতের সৈন্যবাহিনীর সাহায্যেই তাদের দেশ যে স্বাধীন হয়েছিল সেইটাকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন। মানে গোটা বিষয়টার মধ্যে একটা সুপরিকল্পিত মিথ্যাচার বা মিথ্যা আস্ফালন রয়েছে। যেটা বলা হচ্ছে যে ভারতবর্ষে সেনাবাহিনীর ভারতের সেনাবাহিনীকে তাদের কাছে কোনো গুরুত্বই দিচ্ছেন না তারা, এবং শুধু তাই নয়, বলছে 4 দিনের মধ্যে কলকাতায় দখল করতে চলে আসবে। মানে যদি 2 সেনাবাহিনীর পরিসংখ্যানগত হিসেবটা দেখা যায়, এটা একটা সাধারণ মানুষও বুঝতে পারবে যে ভারতের সেনাবাহিনীর সঙ্গে বাংলাদেশের সেনাবাহিনীর কোনো তুলনাই চলে না। তার কারণ কি বলছি আমি তোমাকে। তুমি যদি দেখো যে ভারতের সেনাবাহিনীতে এই মুহূর্তে, ভারতের সৈন্যবাহিনীতে 14 লক্ষ তার শক্তি, 14 লক্ষ সেনা অফিসার এবং সেনাকর্মী মিলিয়ে, যেখানে বাংলাদেশের সেনাবাহিনীতে মাত্র 1,63,000 থেকে 65,000 মতো। ঠিক একইভাবে যদি দেখো যে ট্যাঙ্ক, যেটা যুদ্ধের সময় ট্যাঙ্ক ব্যবহার করা হয়, 71-এর যুদ্ধতেও যেটা ট্যাঙ্ক গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল, সেই ট্যাঙ্ক যদি তুমি দেখো, ভারতের হাতে এখন 4,614টা ট্যাঙ্ক, সেখানে বাংলাদেশের হাতে মাত্র 320টা। ভারতের হাতে সাবমেরিন রয়েছে 18টা, সেখানে বাংলাদেশের হাতে মাত্র 2টো। এয়ারক্রাফট রয়েছে 2296টা, বাংলাদেশের হাতে মাত্র 216টা। হেলিকপ্টার রয়েছে 869টা ভারতের হাতে, সেখানে বাংলাদেশের হাতে মাত্র 73টা। আবার তুমি যদি নেভির শক্তি দেখো, 1,10,000 থেকে 15,000 আমাদের নেভি স্ট্রেংথ, সেখানে বাংলাদেশের মাত্র 25,000। এয়ারফোর্সে 1,70,000, সেখানে বাংলাদেশের
মাত্র 17,000। অর্থাৎ কোনো কোনো ক্ষেত্রে 9 গুণ 10 গুণ 12 গুণ বেশি ক্ষমতা সম্পন্ন হচ্ছে ভারতের সৈন্যবাহিনী। সেখানে বাংলাদেশের সৈন্যবাহিনী ভারতের সৈন্যবাহিনীর পক্ষে কোনো সমস্যাই হতে পারে না। ঠিক এই জায়গাটাকে ভুলিয়ে দেওয়ার জন্য এই আসলে এক রকমের মিথ্যা আস্ফালন করছেন এই প্রাক্তন বাংলাদেশের সেনাকর্মীরা এবং সেনা অফিসাররা। আসলে তারা বাংলাদেশের মানুষের কাছে একটা ভুল বার্তা দিয়ে তাদেরকে ভারত সম্পর্কে বিদ্বেষ ছড়ানোর জন্য প্ররোচিত করছেন এবং একই সঙ্গে বাংলাদেশ তৈরির পিছনে, বাংলাদেশের সৃষ্টির পেছনে ভারতীয় সৈন্যবাহিনীর যে অবদান ছিল সেটাকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন বলেই বিশেষজ্ঞরা মনে করছেন। আমি তোমাকে বলি, আজকে 7ই ডিসেম্বর, ঠিক আজ থেকে 53 বছর আগে 1971 সালে চৌঠা ডিসেম্বর এই বাংলাদেশে ভারতীয় সেনাবাহিনী যুদ্ধ শুরু করেছিল এবং সেখানে পাকিস্তানি খান সেনাদের বিরুদ্ধে যুদ্ধ করে 13 দিনের যুদ্ধ। তারপরে 93,000 পাকিস্তানি সেনাকে ভারতীয় সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করতে হয়েছিল। বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের পাশে গিয়ে দাঁড়িয়েছিল ভারতের সেনাবাহিনী এবং তাতে জয় এসেছিল। আগামী 16ই ডিসেম্বর হচ্ছে সেই বিজয় দিবস। প্রত্যেক বছর ফোর্ট উইলিয়ামে এই বিজয় দিবস পালিত হয়। এবারে হচ্ছে গিয়ে 53 বছর পর আবার এই আগামী 16ই ডিসেম্বর প্রত্যেক বছরের মতো বিজয় দিবস পালিত হবে। অর্থাৎ যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ভারতীয় সৈন্যবাহিনীর যে অবদান বাংলাদেশ তৈরির পেছনে, সেইটাকে কোনোভাবে বাংলাদেশ অস্বীকার করতে চাইছে। এখন বাংলাদেশের প্রাক্তন সেনাকর্তারা সেইটা বাংলাদেশের মানুষকে ভুলিয়ে দিতে চাইছেন এবং যেটা হচ্ছে ঠিক মানে এমন একটা সময়ে যেখানে ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনীর কথা মনে করছে এবং ভারতের সেনাবাহিনী বাংলাদেশকে কিভাবে সাহায্য করেছিল সেই মতো প্রত্যেক বছর সেই বিজয় দিবস পালিত হয় ফোর্ট উইলিয়ামে। আর ঠিক সেই তার কয়েকদিন আগেই বাংলাদেশের সেনাবাহিনীর প্রাক্তন অফিসাররা যে আচরণ, যে স্লোগান, মিছিলের মাধ্যমে বাংলাদেশের মানুষকে যে বার্তা দিতে চাইছেন তা অত্যন্ত দুর্ভাগ্যজনক তো বলাই চলে। কিন্তু এর পাশাপাশি আমি বলবো আর একটা জিনিস, সেটা হচ্ছে যে এর পেছনে কোনো গোপন উদ্দেশ্য নেই তো, গোটা বিষয়টার পেছনে কোনো গোপন উদ্দেশ্য নেই তো, এইটাও একবার খতিয়ে দেখা প্রয়োজন। কেন এই কথা বলছি? কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনীর সূত্রে খবর যে সম্প্রতি এই বাংলাদেশ 6টি ড্রোন তারা এই ভারতীয় সীমান্ত বরাবর উড়িয়ে গোপনে নজরদারি করেছে। এই ড্রোনগুলো তারা, অত্যাধুনিক ড্রোনগুলি তারা বিদেশ থেকে কিনেছে, কিন্তু এতদিন তাদেরকে এই ড্রোনগুলো ব্যবহার করতে দেখা যায়নি। কিন্তু হঠাৎ করেই দেখা যাচ্ছে এই ড্রোনগুলো তারা ব্যবহার করতে শুরু করেছে গোপনে। তার মানে নজরদারি চালানোর মতো কোনো একটা কাজ তারা বাংলাদেশ, এই ভারত বাংলাদেশ সীমান্তে কিছু একটা করেছে। এর পেছনে কোনো একটা উদ্দেশ্য থাকতে পারে। ঠিক এই রকম এই মিথ্যা আস্ফালনের পেছনেও কোনো উদ্দেশ্য নেই তো। কেন বলছি? তার কারণ হচ্ছে গিয়ে এই মুহূর্তে বাংলাদেশকে আশ্রয় করে সেখান থেকে নানাভাবে ভারত বিদ্বেষ এবং ভারতবর্ষের বিরুদ্ধে নানা ধরনের প্রোপাগান্ডা করতে শুরু করেছে। এরকমটাই গোয়েন্দা সূত্রে খবর। সেটা হচ্ছে পাকিস্তান এবং চীন। অর্থাৎ পাকিস্তান এবং চীনের মদত এর পেছনে কোনোভাবে নেই তো। তারা বাংলাদেশের মাটিকে ব্যবহার করে বাংলাদেশের এই ভারত বিদ্বেষের সঙ্গে যারা যুক্ত তাদের সাহায্য নিয়ে তারা ভারতবর্ষের ওপর কিছু করতে চাইছে না তো। এই ব্যাপারে অবশ্য ভারতীয় গোয়েন্দা বাহিনী, সেনাবাহিনী এবং সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তারা প্রত্যেকেই যথেষ্ট সতর্ক রয়েছে এবং তারা প্রতি মুহূর্তে সমস্ত খোঁজখবর রাখছে এবং একই সঙ্গে তারা এটাও জানিয়ে দিচ্ছেন যে এই বাংলাদেশ সেনাবাহিনীর প্রাক্তন কর্তাদের এই মিথ্যা আস্ফালন, তাতে এতে চিন্তার তো কোনো কারণই নেই এবং এই আস্ফালনটা যে একেবারেই মিথ্যা আস্ফালন সেটা পরিষ্কারভাবেই বোঝা যাচ্ছে। শুধু এটাই দেখে নিতে হবে এর পেছনে কোনো গোপন পরিকল্পনা আছে কিনা, সেটাও খতিয়ে দেখার কাজ কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনীর যারা রয়েছেন তারা ইতিমধ্যেই শুরু করে দিয়েছে। একেবারে অতনু, এই যে হুমকি হুঁশিয়ারি, এই যে রক্তচক্ষু প্রদর্শনের পিছনে এর নেপথ্যে বড় কোনো পরিকল্পনা রয়েছে কিনা সেটা অবশ্যই খতিয়ে দেখা প্রয়োজন। তবে এই আবহে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার তিনি এই হুমকি হুঁশিয়ারিকে কটাক্ষ করে বলছেন, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। বাংলায় একটি কথা আছে, পিপিলিকার পাখা গজে মরিবার তরে।
তো আমার তাই মনে হচ্ছে এদের কোনো আইডিয়াও নেই যে ভারতবর্ষ কত বড় দেশ, তার সামরিক শক্তি কি। ভারতবর্ষ কোনো দেশকে আগে গিয়ে আক্রমণ করে না, ভারতবর্ষের নীতি আছে। ভারতবর্ষ শেষ পর্যন্ত দেখে, ঠিক যেমন ভগবান শ্রীকৃষ্ণ 100 দোষ অব্দি শিশুপালকে ক্ষমা করেছিলেন, সেরকম আমার মনে হয় বাংলাদেশও একটা সীমার বাইরে চলে যাচ্ছে, হয়তো ভারতকে বাধ্য করবে এমন কিছু করার জন্য যেটা ভারত করতে চায় না। বাংলাদেশ এখন একটি উগ্র সাম্প্রদায়িক শক্তির একটা আস্তানা হয়ে উঠেছে। তো তারা সেই জন্য এই ধরনের মুখেই কথা বলতে পারবে, আঁকা কলসি বাজে বেশি। ক্ষমতা থাকলে একটু এদিকে ঢুকে দেখুক না, ত্রিপুরাতে একটু ঢুকে দেখুক। মাঝে মাঝে শুনি তারা চিকেন নেক নাকি দখল করে নেবে, একটু চেষ্টা করে দেখুক ক্ষমতা থাকলে।